টাকা এমন এক জিনিস, টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে যা ভাষায় বলা অসম্ভব। আর তারই এক বাস্তব প্রমাণ হলাম আমি। হ্যালো আমার কাছের ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম আরুষি। আমি আজ তোমাদেরকে শোনাবো আমার জীবনের গল্প, যেটা শুধু গল্প না, আমার বুকের ভেতরের স্তর পর স্তর কষ্ট, ভুল, অপরাধ বোধ আর শেষে গিয়ে একটু আলো পাওয়ার কাহিনী। আমার বাড়ি একদম মফস্বল এলাকার এক ছোট গ্রামে। নাম ধরা যাক নবীনপুর। গ্রামের নামটা খুব সুন্দর, কিন্তু সেই গ্রামের মাটিতে আমাদের মতো গরিব মানুষের জীবনটা আসলে ততটা সুন্দর ছিল না। আমার মা বাবার বিয়ে হয়েছিল অনেক আগে। বিয়ের প্রায় 10-12 বছর পর আমি তাদের কোল জুড়ে এসেছিলাম, তাই আমি তাদের একমাত্র সন্তান। আবার তাদের শেষ বয়সের চিন্তাও আমি। তারা যখন আমাকে পেয়েছেন তখন তারা আর খুব কম বয়সী ছিলেন না। আমার বাবা ফরিদ উদ্দিন, পেশায় কৃষক। নিজের কয়েক বিঘে জমি ছিল, 2-1টা গরু ছিল। উঠোনে ধান শুকাতো, শীতের সকালে আলু খুঁড়ে এনে মা ভাজা বানিয়ে দিত। সে জীবনটা ছোটবেলায় আমার কাছে স্বর্গের মতো লাগত। আমার মা হালিমা বেগম খুব শান্ত, নরম স্বভাবের একজন মানুষ। ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল মানুষ হব, পড়াশোনা করব, শহরে গিয়ে বড় কিছু করব। স্কুলে আমি ভালোই পড়তাম, সবাই প্রশংসা করত। পরে কলেজে গিয়ে ইন্টার পর্যন্ত পড়েছি। আমার স্বপ্ন ছিল অন্তত একটা ভালো চাকরি নিয়ে পরিবারকে তুলে দাঁড় করাবো। ডাক্তার হওয়ার স্বপ্নও দেখতাম ছোটবেলায়, যদিও ধীরে ধীরে বুঝে গিয়েছিলাম সেটা আমাদের মতো পরিবারের জন্য অনেক বড় স্বপ্ন। আমার কলেজে পড়ার সময় বুঝতে শুরু করলাম বাড়িতে টাকার চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। বাবা আগের মতো জমিতে কাজ করতে পারে না, শরীর আর সয়ে না। মায়ের একটার পর একটা অসুস্থতা ধরা পড়ল, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, ওষুধ, ডাক্তার, পরীক্ষা নিরীক্ষা সব মিলিয়ে খরচের অঙ্কটা ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। এভাবে একটা সময় এলো যখন আমাদের বাড়ির জমিগুলো একে একে বিক্রি হতে থাকলো। এইটুকু জমিটা বিক্রি করি, হালিমার চিকিৎসার খরচ ওঠাই। প্রথমে এভাবেই শুরু, তারপর গরু গেল, জমির সেরা অংশগুলো গেল, উঠোনের পাশের জমিও গেল। আমার কলেজের ফি দেবার মতো অবস্থা আর ছিল না। আমি চুপ করে গিয়ে মায়ের পাশে বসতাম, কিছু বলতে পারতাম না। একদিন মা আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, মারে, তুমি রাগ করো না, তুমি অনেক মেধাবী, কিন্তু আমাদের সামর্থ্য নাই। মা বাবা হিসেবে এটাই আমাদের সবচেয়ে বড় কষ্ট। সেই দিনই ভেতরে ভেতরে বুঝে গেলাম আমার পড়াশুনো এখানেই থেমে যাচ্ছে। ওদিকে আমার বয়স তখন সবেমাত্র 17। চারদিক থেকে আমার জন্য পাত্র আসতে শুরু করেছে। কেউ প্রবাসী, কেউ দোকানদার, কেউ আবার বয়সে বড় কিন্তু টাকার দিক থেকে ভালো। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই বলতে লাগলো, আরুষি মেয়েটা সুন্দর, বেশি দেরি করিস না, বিয়ে দিয়ে দে। মেয়েদের তো বেশি দিন বাপের বাড়ি রাখা ঠিক না। কিন্তু আমার ভেতরের মন তখনও মানতে চাইছিল না। আমি ভাবতাম, আমি যদি এখনই বিয়ে করে চলে যাই, আমার মা বাবার কি হবে? তাদের তো দেখাশোনা করার আর কেউ নেই। আমি না থাকলে ওদের জন্য এক গ্লাস পানি ধরার মানুষও থাকবে না। একদিকে বিয়ের চাপ, আরেকদিকে টাকার টান, তার উপর মা বাবার খারাপ স্বাস্থ্যের চিন্তা। আমি মানসিকভাবে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছিলাম। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যখন ঘরে খাবারও ঠিকমতো জুটত না। কেউ কেউ পরামর্শ দিল, এই যে এনজিও সমিতি আছে, সেখান থেকে কিস্তিতে টাকা নাও, একটু দাঁড়াও, পরে কষ্ট করে শোধ করো। আমি তখন অভিজ্ঞই নই, খুব বেশি চিন্তা না করেই সেই পথে হাঁটলাম। মনে হলো, এখন যদি টাকা পাই, মা বাবার চিকিৎসা করি, ঘরটা একটু স্বস্তিতে চলে, কিস্তি তো পরে কষ্ট করে শোধ করে দেবই। এভাবে আমি 1 না 2টা সমিতি থেকে টাকা তুললাম। একটা সমিতি থেকে 1 লাখ টাকা, আরেকটা সমিতি থেকে 1 লাখ টাকা, মোট 2 লাখ টাকা হাতে এলো। প্রথম দিকে নিজেকে ধনী বলেই মনে হচ্ছিল। মায়ের অপারেশন, বাবার ওষুধ, ঘরের খরচ, সব কিছুতে একটু স্বস্তি ফিরে এলো। কিন্তু ওরা যে বলেছিল কিস্তি আস্তে আস্তে দিলেই হবে, এটা কানে যতটা নরম শোনায়, বাস্তবে ততটা নরম না। প্রতি সপ্তাহে, প্রতি মাসে সমিতির লোক আসা শুরু করলো। আবা, কিস্তির টাকা দেন, এই সপ্তাহেরটা, এই মাসেরটা। কিন্তু আমাদের তো আর কোনো আয় নেই। বাবা আগের মতো কাজ করতে পারে না, মাও অসুস্থ। আমি শুধু মেম্বারের বাসায় কাজ করে যে টাকা পেতাম তা দিয়ে সংসারের বাজার সদাই করতাম। কিস্তি কোথা থেকে দেব? আমি আমাদের গ্রামের মেম্বার সাহেব মাজিদ মেম্বারের বাসায় মাঝে মাঝে কাজ করতাম। রান্না, বাসন মাজা, ঝাড়ু মোছা, গরু ছাগল সামলানো সবই করতাম। তিনি আমাকে মাসে 5,000 টাকার মতো দিতেন,
এই টাকা দিয়ে আমাদের পুরো পরিবার চালাতে হতো। 5,000 টাকা দিয়ে সংসারের খরচই ঠিকমতো চলতো না। তার উপর প্রতি মাসে 2 সমিতির কিস্তি শোধ করা প্রায় অসম্ভব। 1 মাস, 2 মাস, 3 মাস এভাবে কিস্তি না দিতে দিতে সুদ জমে পাহাড় হয়ে গেল। একসময় সমিতির লোকজনের কথার ভঙ্গি বদলে গেল। প্রথমে ভদ্রভাবে আপা বলে ডাকা, তারপর একটু রুক্ষ গলায় হুঁশিয়ারি, তারপর সরাসরি ভয় দেখানো। কেস করে দেব, মামলা হবে, জেল হবে, বাড়িঘর নিলামে চলে যাবে। আমি রাতে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতাম। চোখে ঘুম আসতো না। সবসময় একটাই চিন্তা, আমি কি ভুল করলাম? আমি কি ভুল পথ বেছে নিলাম? এভাবেই একদিন সকালে প্রথম সমিতির কিস্তির স্যার আমাদের বাসায় এলো। ভদ্রলোক শহুরে ধাঁচের, সাদা পাঞ্জাবি, হাতে ফাইল, চোখে এক ধরনের অদ্ভুত হিসেবি দৃষ্টি। তার নাম ছিল নিহান। সেদিন আমার মাথায় এত চাপ ছিল যে ঠিকমতো কি পড়েছি কি পড়িনি তাও খেয়াল ছিল না। আমি শুধু একটা সালোয়ার কামিজ পরেছিলাম, ওড়না গায়ে নিলেও ঠিকঠাক টেনে নিইনি। মা বাবা ভেতরের ঘরে অসুস্থ শরীরে শুয়ে, আর আমি বাইরে উঠোনে। আমি তাকে ভেতরে এনে বুঝতে দিলাম, চা এনে সামনে ধরলাম। আমি শান্ত গলায় বললাম, ভাই দেখেন না, আমি চেষ্টা করছি, কাজ নিয়েছি, তবুও কিস্তি দিতে পারতেছি না, একটু সময় দেন। আমার মা বাবা খুব অসুস্থ, আল্লাহর দোহাই লাগে, একটু সময় দেন। নিহান ভদ্রভাবে মাথা নাড়ল, কিন্তু তার চোখের ভেতরে অন্য কিছু কাজ করছিল। সে বলল, দেখেন আপা, আমি তো নিজের পকেটের টাকা আপনাকে দেই নাই, এনজিওর টাকা। আপনাদের টাকা না দিলে আমাদেরও চাকরি থাকবে না, আমারও তো বউ বাচ্চা আছে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, 2-3 মাসের সময় দেন ভাই, আমি কিস্তি শোধ করব, এখন সত্যিই পারতেছি না। সে একবার মাথা থেকে পা পর্যন্ত আমাকে দেখে নিল, তারপর ঠোঁটের কোণে একটা কুটিল হাসি টেনে বলল, আপা, আপনি তো বলতেছেন আপনাদের কোনো উপায় নাই, আসলে আপনার উপায় আছে, এমন উপায় যা অনেকেরই থাকে না। আমি কিছু বুঝলাম না, কি উপায়? সে গলা নামিয়ে বলল, আপনি তো অনেক সুন্দর মেয়ে, বিয়ে হয় নাই এখনো, কুমারী, চাইলে আমাকে খুশি করতে পারেন। আমি আপনার 6 মাসের কিস্তি নিজের পকেট থেকে দিয়ে দেব, আপনি আর চিন্তা করবেন না। আমি তখনও বুঝিনি খুশি করা বলতে সে কী বোঝাচ্ছে। আমি হতভম্ব হয়ে বললাম, খুশি মানে রান্না করে খাওয়াবো, ভালো ব্যবহার করব? সে স্পষ্ট করে বলল, না পা, রান্না মান্না দিয়ে হইব না, স্বামী স্ত্রী যা করে সেই রকম একটু, বুঝেন তো? আমার মাথার ভেতর যেন বাজ পড়ল। আমি কয়েক সেকেন্ড কিছু বলতে পারলাম না, তারপর কাপা গলায় বললাম, আপনি কি পাগল হয়েছেন? আমি গরিব হতে পারি, কিন্তু শরীর বিক্রি করার মেয়ে না স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন। নিহান মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে গেল। তাই নাকি? ঠিক আছে, তাহলে মামলার জন্য প্রস্তুত থাকেন। আপনার প্রতি মাসের কিস্তি যেন আমি পাই সেই ব্যবস্থা করেন। 2 দিনের মধ্যে টাকা না পাইলে আর কথা বলার সময় থাকবে না। আমি নিরুপায় হয়ে বললাম, ঠিক আছে, 2 দিন পর কিস্তির টাকা দেব, আপনি শুধু একটু সময় দেন। কিন্তু নিজেদের কাছে তখন একটা প্রশ্ন বারবার ফিরে আসছিল, 2 দিনে পরে আমি কিভাবে 3 মাসের কিস্তির টাকা দেব? সেদিন রাতটা আমি প্রায় কান্না করতে করতে কাটালাম। মা বাবা ঘরের ভেতরে অসুস্থ শরীরে শুয়ে, আর আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছি, আল্লাহ, আপনি আমাকে মেয়ে বানিয়ে পাঠালেন, এত বড় বোঝা নিয়ে পাঠালেন কেন? ধীরে ধীরে আমার ভেতরে একটা বিষাক্ত চিন্তা জন্মাতে লাগলো। একবার যদি শরীরটা বিক্রি করি, তারপর তো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো, তাই না? একবারের জন্য করলে কি এত পাপ হবে? এই একবার কথাটা তখন আমার কাছে খুব ছোট আর সহজ মনে হয়েছিল, কিন্তু পরে বুঝেছি একবার যেই লাইনটা পেরিয়ে গেলে তার আরেকবারগুলো নিজে নিজেই চলে আসে। দ্বিতীয় সমিতির কিস্তি স্যার সায়েম ভাই তুলনামূলক ভালো মানুষ ছিল। সে অনেক মাস কোনো কিছু বলেনি, আমার অবস্থা বুঝে বসকে ধরেছিল। কিন্তু একদিন সে এসে বলল, দেখেন আপা, আর ধরে রাখতে পারতেছি না, বস খুব রাগ করতেছে,
আপনি যদি দ্রুত কিস্তির ব্যবস্থা না করেন আমার চাকরিটাও চলে যাবে। আমি তাকে বললাম, আপনি আমাকে আপনাদের অফিসে নিয়ে যান, আমি আপনার বসের সঙ্গে নিজে কথা বলবো। সে ভয় পেয়ে বলল, না আপা, ওনার মাথা গরম, আপনি গিয়ে উল্টো আরও ঝামেলা করবেন। কিন্তু আমার আর হারানোর কিছু ছিল না। অবশেষে একদিন সে আমাকে শহরের এনজিও অফিসে নিয়ে গেল। আমি সেদিন ইচ্ছে করেই একটু সাজলাম। সুন্দর একটা 3 পিস, সামান্য মেকআপ, চুল ঠিক করে বাঁধলাম। আমার ভেতরে তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, লজ্জা আর আত্মসমর্পণের ঠান্ডা হিসেব। অফিসের বস রৌনক সাহেব মাঝবয়সী মানুষ, একটু মোটা, সামনের দিকে চুল পাতলা, চোখে কৌটিল্য, গলায় গুরুত্বপূর্ণ মানুষের অহংকার। আমি ভেতরে ঢুকে দরজাটা একটু টেনে দিলাম। সে বলল, দরজা লাগানোর দরকার নেই। আমি নরম গলায় বললাম, স্যার, একটু কথা আছে, প্রাইভেট। সে ফাইল উল্টাতে উল্টাতে বলল, তোমার নাম আরশি, তাই তো? 1 লাখ টাকা কিস্তি নিয়েছ, এতদিন কিস্তি দাও নাই কেন? আমি চোখ নিচু করে বললাম, স্যার, আমাদের বাড়িতে কেউ কাজকাম করতে পারে না, মা বাবা অসুস্থ, আমি মেম্বারের বাসায় কাজ করি, ইনকাম খুব কম, তাই কিস্তি দিতে পারি নাই, কিন্তু আমি কাজ খুঁজছি, পেলে শোধ করব। সে নাক সিটকে বলল, দেখো, গরিব, অসুস্থ এসব কথা এনজিওর বইতে লেখা থাকে না, ওরা শুধু টাকা দেখে, তুমি না দিলে মামলা করবে, এটা ওদের নিয়ম। আমারও তো বস আছে, তোমাকে টাকা দিতেই হবে। আমি একবার গভীর শ্বাস নিলাম, তারপর বুকের ওপর থেকে ওড়নার প্রান্তটা একটু সরিয়ে দিলাম, খুব হিসেব করে, ধীরে ধীরে। গলাটা একটু ভারী করে বললাম, স্যার, আপনার তো বেতন কয়েক লাখ টাকা, আমার এই 1 লাখ টাকা কি আপনার কাছে অনেক বেশি? আপনি চাইলে আমার টাকাটা ম্যানেজ করে দিতে পারেন, আমি আপনাকে অন্যভাবে শোধ করে দিতে পারি। এর বেশি খোলাখুলি বলার দরকার ছিল না, সে বুঝে গেল। অফিসের অন্য সবাইকে সেদিন সে আগেভাগেই ছুটি দিয়ে দিল, দরজা লাগালো। তারপর যা হবার তাই হলো। আমি সেদিন নিজের ইজ্জত, নিজের শরীর, নিজের আত্মসম্মান সব কিছুর সঙ্গে আপোষ করলাম। বিনিময়ে পেলাম একখানা চাকরি আর কিস্তি মৌকুফের প্রতিশ্রুতি। সেদিন রাতে বাসায় ফিরে আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারছিলাম না। এইটা কি সেই আরশি যে একদিন ডাক্তার হবার স্বপ্ন দেখত? ওদিকে রৌনক স্যার কথা রাখল, আমাকে এনজিও অফিসেই একটা চাকরি দিল। বেতন তুলনামূলক অনেক ভালো, মাসে 20,000 টাকার মতো। চাকরির পাশাপাশি সে আমাকে আরেকটা অদৃষ্ট চুক্তির মধ্যে বাঁধল। আমি অফিসে সব সময় তার নজরের নাগালে থাকব, তার ডাকে সাড়া দেব, যখন সে চাইবে তখন আমি তার অধিকার হয়ে যাব। আমি নিরুপায় ছিলাম। এই চাকরি মানেই ছিল আমার মা বাবার ওষুধ, আমাদের সংসারের ভাত, আমার ভবিষ্যৎ। আর এই চাকরির পেছনে ছিল আমার শরীর বিক্রির অন্ধকার ইতিহাস। বাড়ি ফিরে আমি মিথ্যে হাসি দিয়ে বাবা মাকে বললাম, আমি চাকরি পেয়ে গেছি, এখন থেকে আর চিন্তা করবেন না, আমি টাকা ইনকাম করে সব ঠিক করে ফেলব। বাবার চোখ ভিজে গেল। মা রে, তোর জন্য কিছুই করতে পারলাম না, তোর পড়াশুনো শেষ হলো না, বিয়ের বয়স চলে গেল, অথচ তোকে একটা সুখের ঘরও দিতে পারলাম না। আমি বাবার হাত ধরে বললাম, বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছ, এটাই অনেক, তোমরা আর টেনশন করো না, দেখবে আমি একদিন সব ঠিক করে দেব। তারা জানতো না আমি কি দিয়ে সেই সব ঠিক করার দাম চুকিয়েছি। আমি শহরে চলে এলাম, এনজিও অফিসের কোয়ার্টারে থাকা শুরু করলাম। দুপুরে আমি অফিসার আপা, খুব সম্মানিত, খুব ভদ্র, কাগজপত্রে পারদর্শী। রাতে আমি হয়ে যেতাম এক অদৃষ্ট চুক্তির বন্দী, রৌনক স্যারের জন্য শুধু শরীরের একটা অবজেক্ট। প্রথম দিকে কাঁদতে কাঁদতে ঘুমাতাম, নিজেকে ঘৃণা করতাম, আল্লাহকে প্রশ্ন করতাম, কেন আমি একটা মেয়ে আর আমার কেন এত কষ্ট। কিন্তু মানুষ সব কিছুর সঙ্গেই নিজেকে মানিয়ে নিতে শেখে। আমি ধীরে ধীরে এই ভান করতে শিখলাম যে এই তো দুনিয়ার নিয়ম, যোগ্যতার চেয়ে বেশি মূল্য হচ্ছে শরীরের, দালালির, তেল মারার।
আমি বুঝলাম মেয়েদের ক্ষেত্রে অবস্থা আরও খারাপ। যোগ্যতা থাকলেই হবে না, পরিচয় থাকতে হবে, শরীর দিতে হবে, তবেই হয়তো একটু ভালো পদ, একটু ভালো বেতন, একটু নিরাপদ শহর। একদিন আমাদের অফিসে নতুন একজন প্রজেক্ট অফিসার যোগ দিল। তার নাম ছিল ইশতিয়াক হোসেন। সে দেখতে খুব আকর্ষণীয় না, আবার খারাপও না। গায়ের রং মাঝারি, চোখ দুটো খুব শান্ত, কথা বলে ধীরে। পুরো অফিসের মধ্যে কেমন একটা ভদ্র, সৎ মানুষ হিসেবে আলাদা লাগলো তাকে। শুরুতে আমি তাকে তেমন পাত্তা দিইনি। আমি শিখে গিয়েছিলাম, দেখতে ভদ্র মানুষের ভেতরের নষ্টমী অনেক সময় সবচেয়ে বেশি হয়। তার কাজ ছিল মাঠ পর্যায়ের প্রজেক্ট দেখতে, রিপোর্ট বানানো, তথ্য সংগ্রহ করা, সুপারভিশন করা। আমি অফিসে কাগজপত্র, হিসেব, লোন ফাইল এইসব নিয়ে কাজ করতাম। একদিন বিকেলে অফিসে আমি একা ছিলাম। কম্পিউটারে অনেকক্ষণ ধরে একটা রিপোর্ট লিখছিলাম। হঠাৎ কম্পিউটার হ্যাং করে গেল, সব ডাটা উধাও। আমি বিরক্ত হয়ে বললাম, আহ আল্লাহ, এই আবার কি ঝামেলা। পেছন থেকে ইশতিয়াক বলল, কি হয়েছে আরশি আপা? আমি একটু রাগের সুরে বললাম, ঘন্টা ধরে রিপোর্ট করছি, সব ডিলিট হয়ে গেছে। সেই এগিয়ে এসে বলল, একটু দেখি। 2-1 মিনিটের মধ্যেই সে অটো রিকভারি থেকে পুরো রিপোর্ট ফিরিয়ে আনলো। আমি অবাক হয়ে বললাম, আপনি তো অনেক এক্সপার্ট দেখতেছি। সে হেসে বলল, এখন আর এক্সপার্ট না, আগে অন্য অফিসে এমন ঝামেলা থেকে বাঁচতে গিয়ে শিখেছি। এই একটি ছোট ঘটনাই আমাদের মধ্যে আলাপের দরজা খুলে দিল। প্রথমে শুধু কাজের বিষয়, তারপর একটু ব্যক্তিগত কথা, বই, সিনেমা, গান, ভবিষ্যতের স্বপ্ন। ধীরে ধীরে কথার পরিধি বাড়তে থাকল। আমি ইচ্ছে করেই তাকে আমার আসল অতীতের কথা বলিনি। তার সামনে একটা সাজানো বাস্তবতা বানিয়ে রাখলাম। আমার বাবা কৃষক, মা বাবা অসুস্থ, আমি বাড়ির একমাত্র উপার্জনকারী। এনজিওতে চাকরি করি, একদিন আরও ভালো কিছু করব। সে মন দিয়ে শুনত, মাঝে মাঝে 1-2টা পরামর্শ দিত। কোনো দিনও বিকৃত নজরে আমার দিকে তাকায়নি। একদিন সন্ধ্যায় অফিসে বিদ্যুৎ চলে গেল, জেনারেটরও বন্ধ, অফিস অন্ধকার, বেশিরভাগ লোক চলে গেছে, আমরা দুজন মাত্র ছিলাম। আমি ফাইল গোছাচ্ছিলাম। হঠাৎ সে বলল, আরশি, তুমি ঠিকমতো ঘুমাও? আমি অবাক হয়ে বললাম, কেন? সে বলল, তোমার চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে, দেখলেই বোঝা যায় তুমি অনেক চিন্তা করো, কম ঘুমাও। আমি এর আগে অসংখ্য পুরুষের মুখে আমার সৌন্দর্যের, শরীরের, গায়ের রঙের প্রশংসা শুনেছি, কিন্তু কেউ আমার চোখের নিচের কালো দাগ নিয়ে চিন্তা করেনি। আমি সামান্য হাসি দিয়ে বললাম, হ্যাঁ, একটু কম ঘুম হয়, টেনশন বেশি। সে শান্ত গলায় বলল, চিন্তা কমাও, তুমি যতটা স্ট্রং আছো, তুমি চাইলে অনেক দূর যেতে পারো। সেদিন তার কথাটা আমার মাথায় ঘুরতে থাকলো। প্রথমবার মনে হলো কেউ আমার শুধু দেহ না দেখে আমার ক্লান্ত চোখও দেখছে। সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক বদলেতে থাকলো। সে আমাকে আপা না বলে সরাসরি আরশি বলা শুরু করলো। কাজের বাইরে আমরা জীবনের গভীর বিষয় নিয়েও কথা বলতে লাগলাম। একদিন সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি নিজের জন্য কখনো কিছু ভাবো, শুধু মা বাবা, কিস্তি, অফিস এর বাইরে? আমি অনেকক্ষণ চুপ থেকে বললাম, আমার মতো মেয়েদের নিজের জন্য ভাবার সুযোগ থাকে না ইশতিয়াক, আমাদের নিজের স্বপ্নগুলোকে চাপা দিতে হয়। সে শান্ত গলায় বলল, তুমি নিজেকে কম ভাবো কেন? তুমি তো একজন মানুষ, তোমারও তো স্বপ্ন দেখার অধিকার আছে। এই কথাগুলো আমার ভেতরে গিয়ে কোথাও গভীরভাবে ধাক্কা দিল। সেই রাতে আমি ঠিক করলাম, ইশতিয়াককে আমি সব সত্যি বলবো। আমার কিস্তি নেওয়া, আমার শরীর বিক্রি করা, রনক স্যারের কাছে বন্দী হয়ে থাকা, সব কিছু। একদিন বিকেলে অফিসের ছাদে আমরা দাঁড়িয়েছিলাম, হালকা বাতাস, দূরের শব্দ, আকাশে একটু অন্ধকার নেমে আসছে। আমি গলা শুকনো হয়ে আসা সত্ত্বেও বললাম, ইশতিয়াক, আমি যদি খুব কুৎসিত একটা সত্য তোমাকে বলি, তুমি কি আমার উপর রাগ করবে? সে বলল, সত্য কখনো কুৎসিত হয় না, মানুষ তাকে লুকোতে গিয়ে কুৎসিত হয়ে যায়। আমি আর থামলাম না। গ্রামের দারিদ্র্য, কিস্তির ফাঁদ, নিহানের অশ্লীল প্রস্তাব, রনক স্যারের অফিসে আমার শরীর দিয়ে লোন শোধ করা আর চাকরি পাওয়া,
সব কিছু খুলে বললাম। আমি কাঁদতে কাঁদতে বলছিলাম, তুমি হয়তো ভাববে আমি খুব খারাপ মেয়ে, আমি নিজেকে অফার করেছি, কিন্তু আমার সামনে কোনো রাস্তা ছিল না। আমি ভুল করেছি, অনেক ভুল করেছি। সব কথা শেষ হওয়ার পর চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, মনে হলো সে এখনই আমাকে ঘৃণা ভরে দূরে ঠেলে দেবে। কিন্তু সে অনেকক্ষণ চুপ থেকে ধীরে বলল, তুমি জানো আমি তোমার উপর গর্ব করছি। আমি অবাক হয়ে তাকালাম। কি বললে? সে বলল, যে মেয়ে এত কষ্ট, এত লজ্জা, এত ভারী অতীতের পরও সত্য কথা বলতে পারে, সে খারাপ হতে পারে না। তুমি ভুল করেছ, কিন্তু তুমি সেই ভুলের দায় স্বীকার করেছ। তোমার অবস্থাটা এত কঠিন ছিল যে আমি তোমার জায়গায় থাকলে হয়তো আমিও ভুল করতাম। আমার চোখ দিয়ে অঝরে প্রাণী পড়তে লাগলো। জীবনে প্রথম এক মুহূর্তের জন্য মনে হলো কেউ আমাকে পাপী নয়, মানুষ হিসেবে দেখছে। এরপর থেকে ইস্তিয়াক আমার জীবনে এক ধরনের নিরাপদ ছায়া হয়ে দাঁড়ালো। সে আমাকে বলল, তুমি এই নোংরা শর্তের চাকরি ছেড়ে অন্য কিছু খুঁজবে, আমি যতটুকু পারি তোমাকে সাহায্য করব। আমি ভয় পেয়ে বললাম, আমার মা বাবা, তাদের চিকিৎসা, আমার কিস্তি। সে বলল, আমরা ধীরে ধীরে সব সামলাবো, আল্লাহর উপর ভরসা রাখি। তুমি অন্তত আর নিজের শরীরকে টাকার সঙ্গে সোয়াপ করবে না। তার কথায় আমি নতুন করে একটুখানি সাহস পেলাম। আমরা প্ল্যান করলাম, সে অন্য একটা এনজিও বা প্রজেক্টে আমার জন্য একটা পজিশন বের করার চেষ্টা করবে। আমি রাত জেগে পড়াশুনো করব, কম্পিউটার, এক্সেল, রিপোর্ট সব কিছু আরও ভালোভাবে শিখব, যেন আমার যোগ্যতাই আমার ভরসা হয়। তারপর একদিন আমি সাহস সঞ্চয় করে রনক স্যারের রুমে গেলাম। সে হাসতে হাসতে বলল, কি আর আজ অনেক সাজগোজ করেছো দেখছি, রাতে সময় হবে তো? আমি একদম শান্ত গলায় বললাম, স্যার, আজ আপনার সঙ্গে শেষবারের মতো কথা বলতে এসেছি। সে একটু অবাক হলো। কী ব্যাপার? আমি গম্ভীরভাবে বললাম, আমি এই চাকরি আর করব না। আপনি আমার কিস্তির টাকা দিয়েছিলেন, আমি বেতনের টাকায় ধীরে ধীরে দিয়ে শোধ করে দেব, কিন্তু আর কোনো দিন আমার শরীর দিয়ে আপনার কোনো পাওনা শোধ করব না। সে রেগে গিয়ে উঠল, তুমি ভুলে গেছো? তোমার চাকরি, তোমার সব কিছু আমি দিয়েছি। তোমার বিরুদ্ধে মামলা করে দেব, দেখি কিভাবে বাঁচো। আমি বুক সোজা করে বললাম, আপনি চাইলে মামলা করুন, আমি আমার ভুলের শাস্তি পেতেও রাজি আছি, কিন্তু আর নিজের সঙ্গে অন্যায় করব না। আর একটা কথা, আপনার সব গোপন কীর্তির কথা যদি একদিন আপনার পরিবার, আপনার সমাজ জানতে পারে, তখন কি করবেন সেটা একবার ভাববেন। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকল, তার চোখে রাগ, অপমান আর ভয়ের মিশ্র ছায়া। আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে এলাম। এরপর ইস্তিয়াকের পরিচয়, আমি অন্য একটা ছোট এনজিওতে চাকরি পেলাম। এখানে কোনো গোপন শর্ত নাই, শুধু কাজের প্রয়োজনীয়তা। বেতন খুব বেশি না, কিন্তু হালাল, পরিষ্কার। প্রথম মাসের বেতন হাতে পেয়ে যখন বাবার হাতে টাকা তুলে দিলাম, মনে হচ্ছিল আজ সত্যি আমি বাবা মাকে খাওয়াচ্ছি। আজকের এই ভাতের দানে আমার শরীরের কোনো দাম লেগে নেই, শুধু পরিশ্রম লেগে আছে। ইস্তিয়াক মাঝে মধ্যেই আমাদের গ্রামে চলে আসতো, মায়ের পাশে বসে গল্প করত, বাবার ওষুধ নিয়ে আসতো, ক্ষেতের ধারে আমার সঙ্গে হাঁটত। মা একদিন আলাদা করে আমাকে ডেকে বলল, মা, ছেলেটা কেমন ভালো, চোখে মুখে স্নেহ, ও কি তোমার জন্য কিছু ভাব দিচ্ছে? আমি লজ্জা পেয়ে হাসলাম, জানি না মা। কিন্তু ভিতরে ভিতরে আমি জানতাম, আমার বুকের ভেতরে ইস্তিয়াকের জন্য একটা নরম জায়গা তৈরি হয়ে গেছে, যেখানে কোনো লজ্জা, কোনো অপরাধ বোধ নেই, শুধু এক ধরনের শান্তি। একদিন বিকেলে গ্রামের পাশের বাঁশবাগানে আমরা দুজন দাঁড়িয়েছিলাম। হালকা বাতাস, দূরের আজানের সুর ভেসে আসছে। ইস্তিয়াক হঠাৎ খুব সিরিয়াস হয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করব? আমি বললাম, করো। সে ধীরে বলল, তুমি কি বিয়ে করতে চাইবে, মানে আমার সাথে? আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না। আমার মতো অতীত দাগওয়ালা মেয়েকে কেউ বিয়ের কথা বলবে, এটা আমি কল্পনাও করিনি। আমি ভয়ে ভয়ে বললাম, আমার অতীত শুনে তোমার ভয় লাগে না? সমাজ কি বলবে? সে একটু হেসে চোখ নামিয়ে বলল, সমাজ সবসময় কিছু না কিছু বলবে, ওদের কাজই কথা বলা। কিন্তু আমি জানি তুমি এখন কেমন মানুষ। তুমি ভুল করেছ, আবার সেই ভুল থেকে ফিরে এসেছ, নিজে দাঁড়িয়ে বাবা মাকে দেখছ। আমার জীবনে এমন একজন নারী চাই যে আমার পাশে দাঁড়াবে, আর যার পাশে আমি দাঁড়াতে পারবো। তোমার অতীতের জন্য আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। কাঁদতে কাঁদতে বললাম, আমি অনেক পাপ করেছি ইস্তিয়াক, আমার শরীর আমি একদিন বিক্রি করেছি। আমি কি সত্যি তোমার ভালোবাসার যোগ্য?
সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি তোমার পাপকে পাপ বলতে শিখেছ, তুমি ফিরে আসার চেষ্টা করেছ, এই জন্য তুমি যোগ্য। যে মানুষ কখনো ভুল করে না সে মানুষ না, যে ভুলের পরেও নিজেকে শোধরাতে পারে সেই আসল মানুষ। সেদিন রাতে আমি আল্লাহর কাছে চুপি চুপি বলেছিলাম, হে আল্লাহ, এত পাপ এত ভুলের পরও তুমি আমাকে একটা হালাল ভালোবাসা দিয়েছ। আমি যেন আর কখনো নিজের বা তার কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা না করি। আজ আমি এই গল্পটা তোমাদের সামনে বলছি কারণ আমি চাই না আর কোনো আরশি, আর কোনো মেয়ে কিস্তির চাপ, দারিদ্র্য আর সমাজের মুখোশওয়ালা লোকদের জন্য মনে করুক যে শরীর বিক্রি করা ছাড়া আর কোনো রাস্তা নেই। টাকা সত্যিই এমন এক জিনিস, এর জন্য মানুষ অনেক নিচে নামতে পারে, কিন্তু মানুষ যদি সত্যি সত্যি নিজেকে বদলাতে চায়, নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে যেতে চায়, তাহলে একদিন না একদিন তার জন্যও একটা দরজা খুলে যায়। আমি আরশি, আমার কণ্ঠ তোমার কানে পৌঁছালে শুধু এটুকু মনে রেখো, মানুষের দুটো চেহারা থাকতে পারে, কিন্তু নিজের কাছে যেন তুমি কোনো দিন মুখোশ পরে না থাকো।